অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া এমপিদের স্বাধীন মতের বিষয়ে দলগুলোর ঐক্য। দুই কক্ষের পার্লামেন্টেও সায়। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির। কাল সংলাপে যাবে জামায়াত। এক মাসের বেশি সময় ধরে বন্ধ ঢাকা দক্ষিণ সিটির প্রশাসনিক কার্যক্রম। বিপাকে সেবা প্রত্যাশীরা। আসিফের বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থে শপথ না পড়ানোর অভিযোগ ইশরাকের। দেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত 244, সবচেয়ে বেশি বরিশাল বিভাগে। এক মাসে বরগুনায় মারা গেছেন 19 জন। কারণ অনুসন্ধানে কাজ করছে আইইডিসিআর। 2 ঘন্টার বৃষ্টিতে খুলনা নগরীতে হাঁটু পানি, বাসাবাড়ি দোকানপাট তলিয়ে ভোগান্তি। রংপুর রাজশাহী ছাড়া বাকি সব বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস। পাল্টাপাল্টি হামলায় জ্বলছে ইরান ইসরায়েল। মোসাদ কার্যালয় ধ্বংসের দাবি। খামেনি ঘনিষ্ঠ শীর্ষ কমান্ডারকে হত্যা। যুদ্ধবিরতি নয়, সত্যিকারের সংঘাত বন্ধ চান ট্রাম্প। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া সব বিষয়ে এমপিরা জাতীয় সংসদে স্বাধীনভাবে মত দিতে পারবেন। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে এ বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে একমত হয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। এদিকে লন্ডনে তারেক ইউনূস বৈঠক ইস্যুতে সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপি ও গণ অধিকার পরিষদের নেতারা। আগামীকাল জামায়াতও সংলাপে যোগ দেবে বলে জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। যেসব সংস্কার সুপারিশ নিয়ে আলোচনা শেষ হয়নি, সেসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনায় যোগ দেন বিএনপি, এনসিপি, সিপিবি, বাসদ, খিলাফত মজলিস সহ প্রায় 30টি দলের রাজনীতিকরা। তবে দেখা যায়নি জামায়াতে ইসলামীর কোনো নেতাকে। আলোচনার অগ্রগতি প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে একমত হয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। আস্থা ভোট ও অর্থ বিল ছাড়া দলের সদস্যরা সংসদে দলের বিপক্ষে ভোট দিতে পারার বিষয়েও ঐক্য হয়েছে বলে জানান তিনি। আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত, এখন আমরা সেখানে একটু সংস্কার করেছি, জাতীয় নিরাপত্তা উইদিন ব্র্যাকেট যুদ্ধ পরিস্থিতি ইত্যাদি। এইগুলো বাদে অন্যান্য সকল বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীন মতামত দেবেন, ভোট দিতে পারবেন। এদিকে প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের কার্যক্রম বিএনপির দিকে ঝুঁকে যাওয়ার অভিযোগ করে জাতীয় ঐকমত্য কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি ও গণ অধিকার পরিষদ। জাতীয় ঐকমত্য কমিশন এখন যেই পদ্ধতিতে আগাচ্ছে, তারা নির্বাচনে এবং এই ঐকমত্য কমিশনে কোন কোন বিষয়গুলো থাকবে সেই বিষয়ে তাদের কিছুটা প্রশ্ন, তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ হয়। সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, তাদেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ মতামত নেওয়া দরকার। রাজনৈতিক দলগুলো সবার একেবারে মতামতকে প্রতিফলন করেন। আস্থা ভোট এবং অর্থ বিল, এই দুইটা গুরুত্বপূর্ণ। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, সরকার নিরপেক্ষ আছে, সবার সঙ্গে সমান আচরণও করছে। জুলাই গণঅভ্যুত্থানে যারা জয়েন করেছে, আমরা সবার সাথে সমান, সবার সাথে আমরা সবাইকে আমরা মনে করি তারা সবাই আমাদের অংশীজন। তো আমার মনে হয় না যে এটা সত্য। আমরা আমাদের সর্বোচ্চ নিউট্রালিটি রাখছি। বৈঠক শেষে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, প্রধান বিচারপতি নিয়োগের ব্যাপারে বিদ্যমান পদ্ধতি সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। রাজনৈতিক দলগুলোর মনোনীত সংসদ সদস্যদের দলের পক্ষে ভোট দেওয়ার বাধ্যবাধকতা থাকবে, এর বাইরে আর কোনো বিষয় থাকবে না। অর্থাৎ আস্থা বিল, অর্থ বিল এবং আস্থা ভোটের ক্ষেত্রে তাদের বাধ্যবাধকতা থাকবে যেন তারা দলের পক্ষে ভোট দেন। সরকারের পক্ষ থেকে জামায়াতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আগামীকাল থেকে তারাও সংলাপে যুক্ত হবে বলে জানান আলী রিয়াজ। এখন পর্যন্ত এ বিষয়ে অধিকাংশ দল এক জায়গায় এসেছেন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। বিদেশে বিএনপির সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময় নির্ধারণ করা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিকেলে ময়মনসিংহের টাউন হল মিলনায়তনে দলটির কর্মী সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন তিনি। এপ্রিলে নির্বাচনের কথা বলে বিদেশে গিয়ে আবার ফেব্রুয়ারির কথা বলায় জাতি বিভ্রান্ত বলেও দাবি করেন তিনি। এমন পরিবর্তনের বিষয়ে জাতির কাছে প্রধান উপদেষ্টার ব্যাখ্যা দাবি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। অন্তর্বর্তী সরকার প্রধান সে বলল কি, ফেব্রুয়ারিতে নির্বাচন করা যায়, তবে শর্ত কিন্তু আছে সংস্কার বিচার। কিন্তু আমরা বলবো
যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে যে আপনি এককভাবে একটা দলের সঙ্গে বসে বিদেশে বসে বাংলাদেশের কোনো সিদ্ধান্ত আগের কথা পরবর্তী কথা পরিবর্তন করতে আপনি পারেন না। এটা আপনি করছেন কেন এটা আমাদের বুঝে আসে না। আপনি আসবেন আমাদের জাতির কাছে আপনি ব্যাখ্যা দিয়ে বুঝাবেন। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসনিক কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সিটির বাসিন্দারা। উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থে শপথ না পড়ানোর অভিযোগ করেছেন ইশরাক হোসেন। আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের আগে মেয়রের দায়িত্ব নেবেন না বলে জানান তিনি। রাজীব শেখ মুন্সিগঞ্জের বিক্রমপুর থেকে এসেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে তার ভাগ্নের জন্ম নিবন্ধনে বাবার নাম সংশোধন করতে। ঢাকা দক্ষিণ সিটির কার্যক্রম বন্ধ থাকায় পড়েছেন বিপাকে। কাজ না হলেও ফিরতে হচ্ছে বাড়িতে। কাজকর্ম বন্ধ আছে অফিসিয়াল, যদি অফিসটা খোলা থাকতো অবশ্যই সেবাটা পাইতাম। কেউ এসেছেন ট্রেড লাইসেন্স নবায়ন করতে, কেউ বা এসেছেন দোকান ভাড়া পরিশোধ করতে। নির্দিষ্ট সময় পার হলে গুনতে হবে বাড়তি টাকা। এই মাসের 30 তারিখে যদি আমি ভাড়া না দিতে পারি আমার জরিমানা দিতে হবে। এটার জন্য আমার আরেকটা লাইসেন্স আছে, ওই লাইসেন্সটা করতে পারবো না। যদি এটা না করতে পারি ওটার সাথে আবার জরিমানা হবে। এদিকে টানা অবস্থান কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক হোসেনের সমর্থকরা। এই আন্দোলনের ফলে নগরবাসীর কোনো দুর্ভোগ হচ্ছে না বলে আমরা মনে করি। জনতার মেয়র ইশরাকের হাতে ক্ষমতা বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চলছে। সমর্থকদের এই কর্মসূচিতে এসে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, আনুষ্ঠানিক প্রক্রিয়ায় শপথ গ্রহণ না করা পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করবেন না। শপথ গ্রহণ অনুষ্ঠান না হওয়া পর্যন্ত অফিসিয়ালি আমি মেয়রের দায়িত্ব নিতে পারছি না। দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানাতে চাই, আপনারা এখানে আসুন। এসে এখানে যতদিন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অফিস করেছে, কি কি দুর্নীতি করে গিয়েছে তার সমস্ত কিছু আপনারা তদন্ত করুন। দক্ষিণ সিটির প্রশাসনিক কার্যক্রম বন্ধ দীর্ঘদিন ধরে, তাই অনতিবিলম্বে সমস্যার সুরাহা করে নগর ভবনে সেবা চালুর দাবি জনসাধারণের। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। দেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 244 জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি 138 জন বরিশাল বিভাগের। ডেঙ্গুর হটস্পট বরগুনায় সোমবার সন্ধ্যায় মারা গেছেন 2 জন। গত এক মাসে জেলাটিতে মারা গেছেন 19 জন। বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে আইইডিসিআর। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। এডিস মশার তাণ্ডবে বিপর্যস্ত বরগুনার বাসিন্দারা। প্রতিদিন বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। মঙ্গলবার 24 ঘন্টার ব্যবধানে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 19-এ, আর নতুন করে আক্রান্ত হয়েছেন 82 জন। মোট আক্রান্তের সংখ্যা 1985, যা দেশের মোট আক্রান্তের 60%-এরও বেশি। বর্তমানে 250 শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন 215 জন রোগী। শরীরে দুর্বলতা আছে এবং হালকা একটু জ্বর আছে, মাথা ব্যথা করে, মাঝে মাঝে একটু দুর্বলতা কাজ করে, হাঁটতে পারি না। খালি জ্বর আর মাথায় যন্ত্রণা, কামড়ানি দিয়ে কমছে, বুকে ব্যথা হয় মাঝে মাঝে, পাও ঝিনঝিন করে, শরীর ঘামাইতেছে। এদিকে জেলায় অস্বাভাবিকভাবে ডেঙ্গু আক্রান্তের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে আইইডিসিআর এর প্রতিনিধি দল। ডাবের খোসায়, টবের মধ্যে কিংবা টায়ারের মধ্যে, বাসাবাড়িতে যে পানি আমরা বৃষ্টির পানি এখানে রিজার্ভ করার একটা প্রবণতা মনে হয় আছে। এই যে পানিগুলো জমা রাখা হয়, এই পরিষ্কার পানিটাতেই হচ্ছে ডেঙ্গুর মশা বিস্তার লাভ করে। যদি জমা পানি থাকে সেখানে আমাদের এডিস মশার যে বংশ বিস্তার হয়, এটা আপনারা সবাই জানেন। তো আমরা সে কোথায় কোথায় এগুলা জমা হচ্ছে আমরা এগুলা ইনভেস্টিগেশন করতে এসেছি মূলত। ইতোমধ্যে বরগুনাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। মাত্র 2 ঘন্টার বৃষ্টিতেই খুলনা শহরের অধিকাংশ এলাকায় জমেছে পানি। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। তাদের অভিযোগ, বছরের পর বছর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে টাকা খরচ করেও কোনো সমাধান দিতে পারছে না সিটি কর্পোরেশন। নগরীর অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে। খুলনার রয়্যাল মোড় এলাকায় যানবাহন বিকল হয়ে যাওয়ায় বিপাকে চালক। সামান্য বৃষ্টি হলেই এমন দুর্ভোগের চিত্র এখানে নিয়মিত। মঙ্গলবার সকাল 8টা থেকে 10টা পর্যন্ত টানা বৃষ্টিতে নগরীর প্রধান সড়ক, অলিগলি সহ রাস্তাগুলো জলমগ্ন হয়ে পড়ে। শহরের ময়লাপোতা, ডাকবাংলা, টুটপাড়া, বাস্তুহারা, রূপসাঘাট সহ অনেক এলাকায় হাঁটু পানি জমে। জলাবদ্ধতায় বন্ধ হয়ে যায় যান চলাচল। এই যে মোটরের গাড়ি কিভাবে চালাবো, পানি তো রোডের পরে পানি, মাঝপথে গাড়ি নষ্ট, পানি উঠে, নোংরা পানি, এটা তো আমাদের বিভিন্ন চুলকাটুলগালি হইতে পারে। গত 5 বছরে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে প্রায় 1,500 কোটি টাকা খরচ করেছে সিটি কর্পোরেশন। তবে অপরিকল্পিত
উদ্যোগের কারণে গচ্চা যাচ্ছে হাজার কোটি টাকা, এমন অভিযোগ বাসিন্দাদের। হাজার হাজার কোটি টাকা ব্যয় করে দিলে এই সংস্কার করে লাভটা। সুয়েজ গেট যেগুলো এটার কাজ চলছে, তো এইটার কাজ যখন শেষ হবে আমার মনে হয় দ্রুত যে পানি নিষ্কাশন যে ব্যবস্থা এটা করা সম্ভব হবে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী মঙ্গলবার দুপুর 12টা পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় খুলনায় 86 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী 2 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। যশোরে দিনে দুপুরে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের 55 লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সকালে সদর উপজেলা থেকে 55 লাখ টাকা নিয়ে প্রাইভেট কারে করে মনিরামপুরের অফিসে যাচ্ছিলেন অ্যাকাউন্ট অফিসার কাজী মমিনুর ইসলাম ও যশোর শাখার ম্যানেজার রবিউল ইসলাম। কুয়াদা জামতলা এলাকায় মোটরসাইকেলে আসা 4 আরোহী তাদের গতিরোধ করে। গাড়ির জানালা ভেঙে অস্ত্রের মুখে টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে 999-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জড়িতদের ধরতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। কাতার থেকে বছরে 40 থেকে 50টি কার্গোর মাধ্যমে এলএনজি আমদানি করে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী ওমান থেকেও এলএনজি বাহী কার্গো আসে, কিন্তু ইরান হরমুজ প্রণালী বন্ধের হুমকি দেওয়ায় বাংলাদেশেও জ্বালানি তেল ও এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটার শঙ্কা দেখা দিয়েছে। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কয়েকদিন ধরে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলছে হামলা পাল্টা হামলা, আর এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে। কিন্তু সংঘাতের মাঝেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে সংযুক্তকারী মাত্র 30 মাইল প্রস্থের হরমুজ প্রণালী। গুরুত্বপূর্ণ এই নৌরুট দিয়ে বিশ্বের 30% তেল বহনকারী ওয়েল ট্যাঙ্কারগুলো চলাচল করে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বাংলাদেশ জ্বালানি তেলের পাশাপাশি এলএনজি আনার অন্যতম নৌপথ। বাংলাদেশের একটা মেজরিটি ক্রুড অয়েল এবং বাংলাদেশের যেই গ্যাস হরমুজ প্রণালী দিয়ে আসে। কেমন তো হরমুজ প্রণালী যদি সমস্যা হয়, এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটু চিন্তার কারণ। বাংলাদেশ বছরে কাতার থেকে 40 থেকে 50টি কার্গোর মাধ্যমে এলএনজি আমদানি করে। চুক্তি অনুযায়ী ওমান থেকেও এলএনজি কার্গো আসে বাংলাদেশে। এই অবস্থায় যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যে থাকায় জ্বালানি তেল ও এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটার সংখ্যা দেখা দিয়েছে। বিকল্প হিসেবে লোহিত সাগরের বাবুল মান্ডে প্রণালীর কথা বলা হলো। তার কাছাকাছি অবস্থানে রয়েছে ইরানপন্থী হাউতি বিদ্রোহীরা। তেল বলেন, এলএনজি বলেন, পুরোটাই কিন্তু আমরা মিডল ইস্টার্নের উপর কান্ট্রিগুলোর উপর লাইক কাতার, সৌদি আরবিয়া, এদের উপর আমরা ডিপেন্ড করি। তো এই পথটা যদি বন্ধ হয়ে যায়, সে ডেফিনেটলি আমাদের যে সাপ্লাই চেইনটা আছে, লাইনটা আছে, সেটা ইম্প্যাক্টেড হবে। সেই ক্ষেত্রে আমাদের রিজার্ভের উপরেও একটা প্রভাব পড়তে পারে। হরমুজ প্রণালী এখনো বন্ধ না হলো বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। একই সঙ্গে ঝুঁকি বাড়ছে জাহাজ ভাড়াও। ফলে অন্যান্য পণ্যের আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে বলে দাবি শিপিং ব্যবসায়ীদের। বিভিন্ন জাহাজ কোম্পানিগুলো তাদের জাহাজের ভাড়া বৃদ্ধি করবে। বর্তমানে জাহাজের ভাড়া যে পর্যায়ে আছে সেটা 30% থেকে 40% পর্যন্ত বেড়ে যেতে পারে। তবে এখন পর্যন্ত ইরান ইসরায়েল যুদ্ধের কোনো প্রভাব চট্টগ্রাম বন্দরে না পড়লেও সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় ব্যবস্থা নিতে শুরু করেছে তারা। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর প্রস্তুত আছে। আমাদের আমদানিকারক রপ্তানিকারক যারা চট্টগ্রাম বন্দর ব্যবহার করছেন, তাদেরকে সব ধরনের লজিস্টিক সহযোগিতা প্রদানের মাধ্যমে তাদের অপারেশনাল কার্যক্রম এবং আমাদের অর্থনীতি চাকা সচল রাখার জন্য। সেক্ষেত্রে যদি তাদের কোনো বিকল্প পন্থা থাকে, সেক্ষেত্রে আমাদের যদি কোনো সহযোগিতার পথ খোলা থাকে, আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা নিয়ে থাকবো। এই মুহূর্তে বাংলাদেশে জ্বালানি তেল কিংবা এলএনজির কোনো সংকট নেই। তবে ইরান এবং ইসরায়েল যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার সংখ্যা বিশেষজ্ঞদের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাজারে দাম কমের কারণে পোলট্রি খাতের খামারিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। সাভারে বিসিএস লাইভস্টক একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। দেশের মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টা। পরে সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার পরিদর্শন করেন তিনি। বাজারের চাহিদা এবং সরবরাহের উপর একটা দামটা নির্ভর করে। এখনো মুরগির বাচ্চার দাম বা খাদ্যের দামের মধ্যে এখনো সমস্যা আছে। আমরা চাই যে মানে খামারিরা যেন অন্তত তারা এই যে দাম কমার কারণে তারা ক্ষতিগ্রস্ত না হয়। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অর্থ বিল, আস্থা ভোট ছাড়া এমপিদের স্বাধীন মতের বিষয়ে দলগুলোর ঐক্য। দুই কক্ষের পার্লামেন্টেও সায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির। কাল সংলাপে যাবে জামায়াত।
এক মাসের বেশি সময় ধরে বন্ধ ঢাকা দক্ষিণ সিটি প্রশাসনিক কার্যক্রম। বিপাকে সেবা প্রত্যাশীরা। আসিফের বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থে শপথ না পড়ানোর অভিযোগ ইশরাকের। এবং দেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত 244, সবচেয়ে বেশি বরিশাল বিভাগে। এক মাসে বরগুনায় মারা গেছেন 19 জন। কারণ অনুসন্ধানে কাজ করছে IEDCR। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।